এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি, আমাদের লোকজন দেশ চালায়। আওয়ামী লীগ এখন ওরা এতিম। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না, সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হইল এরা। এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই। অনেকে খুব ভালো আছে, অনেকের নাই আর কি, খুব কষ্টে আছে। উন্নত কোনো দেশেও যাইতে পারে না, সুযোগ পায় নাই। বর্ডার পার হয়ে টপকায় যে কটা পারছে ওইখানে। সে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা। এখন সেটা প্রমাণ পাইলাম। ওদের ৭১-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে, ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান, আর আমরা তো পাকিস্তানি। আমার তো বাপ দাদা সব পাকিস্তানি, তোর বাপও পাকিস্তানি। তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ। আমরা তো মানে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা হয়েছি, কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন। তোরা মাঝে মধ্যেই যাস, এখন পার্মানেন্ট গিয়েছিস। ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি, রাত তখন আপনাদের বাংলাদেশে 3:30 বাজে। ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স। তো ওরা তো সব ভারতে গিয়ে আছে, ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় আয় বাংলাদেশে আয়। কয়দিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে 32 নম্বর খাইয়া দিছি না, এর আগে একবার পাকনামি করছিল না, তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ। ডালিম ভাই এক বিচিতে ধরছে, রাশেদ ভাই আর এক বিচিতে, নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়া ছিঁড়া ফেলছে না। তোর বাপেরে বাল ফলাইতে পারছিস? তোর মারে 45 মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস। 14 গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত 5 বছর অসংখ্যবার বলে এসছি। এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেদিন, অস্বীকার করছিস, ভাব দেখাইছিস। সেই 75-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে। এই অবস্থা হয়েছে না তোদের? বিএনপি, এই ইশরাক, এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে, সেই এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয়। তোদেরকে 1 ঘন্টা সময় দেবে না বিএনপি। 15 বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস? জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস, ভাঙতে পারছিস? 2টা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে। কিন্তু তোদের 75-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, 24-ও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না। যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে, এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে। তোর বাপের মনে আছে না, 14 গোষ্ঠী একদম পাড়া মেরা ফেলছে বাঙালি, মিষ্টি বিলায় খাইছে। তারপরে শিখতে পারছিস কিছু? কোনো কিছু করতে পারছিস? আজকে তোরা এখন লাফালাফি করতে যে দেশে যাবি। তোরা দেশে যাবি কেন? আবার ওই যে ওয়াসিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে, ওই জন্য? আবার ওই যে রোজা ভাঙায়া মহিলারে ধর্ষণ করবি, এই জন্য যাবি আবার দেশে? একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, তারপরে জঙ্গি বানায় তারে 1.5 মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম মারা, জঙ্গি নাটক সাজায়। এটাই তো তোরা আবার বাংলাদেশে যাবি, এই স্বপ্ন দেখিস? এত সাহস তোদের? যা রাস্তায় যা। তোরা যখন যাবি
কি কোন প্রোগ্রাম দিবি দে বল, কয়টার সময় যাবি, কোন জায়গায় যাবি বল। আমি তোর গ্যারান্টি দিলাম, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, নূরের দল, যেই দল এই দল, সব দল একসাথে হয়ে তোরে পেটাবে। যা সময় দে, তুই কবে আসতে চাস? ইশরাক তোদের বলছিল না পুলিশ ছাড়া, এখন পুলিশ নাই, এখন পুলিশ তোদের পিছনে নাই, আয় রাস্তায় আয়, তোদের সাথে খেলবে। তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে, আর বেটা আমেরিকা বসে দেশ চালাইতেছি, তুই কি মনে করিস? তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না? আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে। আমি যা বলতেছি তাই, তুই যা, আমি তোরে কথা দিলাম, তোর যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ, আমি কান কেটে ফেলাই দেব। যা তোরা বাংলাদেশে গিয়েই কর। তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, বিবেক বোধ থাকতো, মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো, জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না। তোর লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি ভাই, আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতেছিস না এগুলি? সারাটা দেশে তোদের এক অবস্থা, লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো, মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান, এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নেই, ও ছাড়া পাবে কেমন? ওরে জেলে ঢুকা গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। তোদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন, এখন তোরা হুমকি দিস। লগি বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে, এরকম এক পরিস্থিতি। লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না, কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়েও করছে, বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মঈনুদ্দিন ফখরুদ্দিনরে সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে, এই দেশে বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারে, পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর, এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। করবি, মানুষকে খেপাবি, মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে, মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলিরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মায়েরা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস। এটা তোদের শাস্তি শুরু হয়েছে। এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনো করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে,
তো ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস? বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই, আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, এখন ওই ছবি নেয়, একটা মিছিল হয়েছে ছবি নেয়, সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি ISI নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর, এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে। এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে? সময় আছে, এখনো মাপ চা। ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব, এই শালা ছিল জাউরা, ওরে তো ওর বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল প্রেম কইরা, সেই শালা বিয়ে করে না, আরেকজনের ঘাড়ের মধ্যে, লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিছে। ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আসা, তো এখন মুজিব তো পয়দা নিছে, পয়দা তো জাউরা, তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা। এদের কথাবার্তা, এদের কাজ কাম একটা ভালো পাবেন, আল্লাহর কসম করে বললাম ভাই। এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো, একজন ভালো মানুষ আপনি দেখান। খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি, তো ওই এদের এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই 15 বছর। ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে, কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই। এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায়, আপনি খুলনায় যান, ওই ফরিদপুরে যান, ওই বাগেরহাটে যান, মাদারীপুরে যান, গোপালগঞ্জে যান, ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের। এত জাউরাই কুত্তার বাচ্চারা। তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন, এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো, বুঝছেন, ওদেরকে একটু দোয়া দুরুদ পড়ার। তো একটু পড়ে দিলাম, অনেকের কাছে খারাপ লেগেছে, মাপছে। আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই, যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন, ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে, কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন, মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন, বাট নাম তো কুকুরই। অতএব আওয়ামী লীগরে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান, ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন না। একটা দোকানের মাচায় বসবেন, ওদের একজন থাকবে, আপনারা 50 জন, ওই শালার সাথে পারবেন না। পয়দা তো হয়েছে যে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না, এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ, ফুটফুটে সুন্দর যুবলীগ, এগুলি হয়েছে। তো ওদের চরিত্র কি হবে আমার বলেন? ঠিক হইতে পারবে না তো, কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে, তো এগুলোর ব্রেন ঠিক নেই। এদেরকে এইভাবেই বলতে হবে। এজন্য বললাম, ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য। বাট যেটা বলছি পরিস্থিতি ওইরকম হলে আবার এইভাবেই বলবো, আগে থেকে বলে রাখলাম। সবাই ভালো থাকেন। আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই, 5 তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না। আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো। খালি আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে, যে 5 তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে, এই মানুষগুলোর দিকে তাকায়া হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই, খাওয়ার সময় আছে, খাইতে পারবেন, খাইয়েন, এত অস্থির হয়েন না। 5 তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই, 5 তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে দেওয়া হয় না, বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই, নাটক সাজানো হয় নাই, এটা সত্যি কথা। কিন্তু আমি সরাসরি বলি, ঘুষ দুর্নীতি 1 টাকাও কমে নেই। আমি ইলিয়াস হুসাইন, আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই, কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে। আমার কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ চাইছে, আমার নাম বলছে সেখানে একটা কাজে, কি কাজে সেটা বললাম না, জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে, তো তারে দিয়েছি, সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে, এটা পাবলিক আনলাম না। আমার কাছ থেকে আমার নাম বলার পরেও সে টাকা চায়, কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। সচিবালয়ে চাকরি করে, আমার কথা বলার পরে সে 1 কোটি টাকা ঘুষ চায়। ছোট্ট একটা কাজ, আরে ভাই আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটা কাজ, খুব মানে আপনারা মনে করেন না আমি তদবির করতে, মানে একটা জেনুইন কাজ, এই কাজের জন্য একটা লোককে পাঠাইছিলাম।
1 কোটি টাকা চাইছে, সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ। এটা বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে, বুঝেনি তো, বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে। তো আমি ওই মাননীয় উপদেষ্টাকে দিয়েছি, সে বলেছে এটা ব্যবস্থা নিবে। তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে, সব জায়গায়, এমনকি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায়, জামাত খায়, এনসিপিও খায়। ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে, সেই এনসিপিও আসামি বের করার জন্য খায়, ঢুকানোর জন্য খায়। এইভাবে চলছে। এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না। এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে, এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না, এটা হইতে পারে না। তো আল্লাহ আপনাদেরও আল্লাহ বিবেক দেখ। আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ, সব খুব মানে পরহেজগার মানুষ, আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, দাড়ি টুপিও আছে। 2 দিন আগে একজন ডিআইজি, যে কোনো এক রেঞ্জের ডিআইজি, দাড়িটারি আছে সুন্দর, আমি খুব সৎ মনে করতাম। 2 দিন আগে তার আমি বিশাল সৎ মনে করছিলাম, তারা অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি। 2 দিন আগে শুনি সে সমানে খাইছে। আরে ভাই কিরে, নামাজও পড়ে, রোজাও রাখে, তার দাগ হয়ে গিয়েছে এখানে। এটা কি নামাজ রে ভাই, এটা কি ভদ্রতা? আর শালা তুই ঘুষ খাইলে তো দাড়ি কাট, তোর দাড়ি টুপির দরকার কি? তোর কাট বেটা, বাল বড় করে তারপরে মুখে লাগা। তোরা এইটা এই 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 হলো অবস্থা। এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, যাই দেখি এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে। ওই দিন চিন্তা করছি আল্লাহ এই জাতিরে দিয়ে আর জীবনে কোনো কিছু হবে না। তারপরেও কথা বলি কেন জানিস? তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই 3 দিকে খালি ইন্ডিয়া আছে, এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না। নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম, চুপচাপ দেশে থাকলেও দেশের মতো থাকতাম, অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না। এখন সমস্যাটা তো হলো ইন্ডিয়া কি করে, মারে আমাদেরকে, মানে একদম সরাসরি কিল করে, কিলার নিয়ে এসে তারপরে মেরে ফেলে। সেই 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটার কারণে খারাপ লাগে। সংঘবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা, এই জন্য খারাপ লাগে, এই জন্য কথা বলি। আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না। তো আল্লাহ আপনাদের যেন হেদায়েত দেন, দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয় নাই, এইটুক যেন আল্লাহ আপনাদেরকে বুঝার ক্ষমতা দেয়। সামনে ক্ষমতায় আসবেন, 5 বছর সময় পাবেন। করছেন জনাব রাশেদ চৌধুরী, বীর প্রতীক। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি ইলিয়াস, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছো, এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে, এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক, পাকিস্তান শক্ত হোক, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না। নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম, এবং সৈনিক হিসাবে আমি নিজের কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয়, ও আরেকটা জিনিস হলো, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসা সব ব্যান্ড ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো, ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যেগুলো সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো, যেহেতু একটু পাকিস্তান বন্ধে ছিলাম, আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম। তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো, গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজউইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলার ভিতরে ছিল যে 25শে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলোর খবরগুলা আমি দেখলাম অনেকগুলা।
পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা পড়লাম, বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে ওটা পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন। আরেকটা জিনিস হলো, 25শে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবু অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল, এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি। ওইসব খবরগুলা পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই। আমার মাথার মধ্যে তখন হচ্ছে, আমি ধিক্ষার দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি। চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে গেল। ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে, বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম। 1 বছর, 2 বছর, 10 বছর, যতদিন হতে হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না। যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে, আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে। তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা, বাবা, তুমি 71-এ যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল, কি করছিল, তোমার কি রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসাবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি, এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স ক্যাডেট ছিলাম, কিছুটা প্লেন চালাতে বলতাম। তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি, এবং সেই উপলক্ষে আমি করাচিতে ডিগ্রোডও গেছিলাম। সেখানে প্লেন টেনের অবস্থান দেখে টেকে এমন একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোপনে যাই চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটই, ওটা সম্ভব না, চলে আসছি। তারপর শিয়ালকোটেও আমি 2বার পথের দিকে মানে মানে বাই রোডে যাওয়ার, প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে সৈন্য সামন্ত অনেক। তার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগেই, তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে গেছে। তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর, মেজর তাহের, ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন গনি, এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল। এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন। অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে, একবারে ভালো করে বর্ডারে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে, আমি ফেরত চলে আসছি। দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম, অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম। ওই সুবেদার, সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো, শিয়ালকোটেরই। সে আবার যশোরে চাকরি করছে, এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে। সে আমাকে বললো যে, স্যার, আমি আপনাকে চিনি, আমি আপনার এই যে পালাতে চাচ্ছেন, আমি এটা কাউকে রিপোর্ট করবো না, আপনি আপনার ইউনিটে ফেরত চলে যান। যাই হোক, আমি চলে আসছি। তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে আসলাম। তখন লাহোরে আসার পরে নতুন জায়গা, বর্ডার আমি চিনি না। আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক, যাতে আমার
কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস অর্জন করতে পারি, এবং আই ওয়াজ সাকসেসফুল। কিছুদিন পরে, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ FOO, যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার, যেটা আর্টিলারির। আমি তখন আর্টিলারিতে ছিলাম। আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিমি পজিশনে বোমা, বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে। জয়েন করার পরে উনি আমাকে ওই গোলা বর্ষণের মাঝখানেই বললো যে, রাশেদ, পাকিস্তানিদের আর সাজা দেওয়ার দরকার নাই, দে আর সারেন্ডারিং। আমি বললাম যে, স্যার আমি তো কোনো কিছু শুনি নাই, আমি মাত্র রেডিওতে শুনলাম। তখন আমি বললাম যে, আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন, মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন? কারণ আমি এখনো পাই নাই, আমি খবরটা ইয়েতে রেডিওতে পেয়েছি। আমি বললাম যে, আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি, মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না। যাই হোক, তবুও আমি বললাম যে, আমি দেখি, আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায়, আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অফ দ্য ওয়ার। এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ আছে, এত কিছু বলার সময় নাই। বিভিন্ন দুঃখের কাহিনী আছে, ভালো কাহিনী আছে। আপনি প্রায় 9 মাসের গল্প বলে ফেললেন মানে কয়েক মিনিটে। আমার কোশ্চেন হচ্ছে যে, এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার, সেই পাকিস্তান থেকে এত দূর আসলেন, এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি, বা তারা কোথায় ছিল? কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা? প্রথম হলো আওয়ামী লীগের 2-1জনকে, ওই যে মুজিবনগরে যখন আসি, ওখানেই এই 2-1জনের সাথে যা পরিচয় হয়, দেখা হয়। তো পলিটিক্যালি আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা, অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় নাই। তখন ক্যাপ্টেন নূর ছিল ওসমানীর এডিসি, পুরানা বন্ধু মানুষ, তাকে দেখছি। আর অফিসার ম্যাচে 2-1জন অফিসারকে দেখছি। ইনফ্যাক্ট শেখ কামাল, মুজিবের ছেলে, নতুন কমিশন পেয়ে এসেছে, হি ওয়াজ ডিটেইন টু লুক আফটার মি এট মুজিবনগর। তাকেও আমি জানতাম না, চিনতাম না, কথা বলার ছলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে। তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয়নি। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন, আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায়, অনেক কাহিনী আছে। আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে আমার সাথে আমি এখানে আমার সাথে আরো 10-12 জন ইনফ্যান্ট্রি 5 বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা সিয়ালকোট থেকে পালিয়ে আসছে, তারা আমার সাথে ছিল। আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো। তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা। তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে, যুদ্ধের ময়দানে নয়। এবং সের মধ্যে ছিল আমাদের চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী, ইনি আমার দূর সম্পর্কের আত্মীয়, ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চলে হাজীগঞ্জের যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার, ওনার সাথেও দেখা হইলো। উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন, শাস্ত্র পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম। ওনাদের সাথে দেখা টাকা হইলো। এবং অনেক লোকজন, যুব সম্প্রদায় অনেককে দিলাম, তারা সবাই আমার কাহিনী শুনতে চায়, আমি কেমনে পালায় আসলাম এসব কাহিনী। সারা রাত বড়দের কাছে কাহিনী বলেছি। ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম, ওখানে আরাম করতেছে, খাইতেছে। তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন, উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে, ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি, এগুলো সব দেখাশোনা করি, তুমি যাও, তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে, কয়েকদিন পরে তোমার ওখানে আসবো, দেখা করব, আমাকে বলে দেন। তারপরে চলে আসলাম। যখন আগরতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ওখানে। উনি আলাপ আলোচনা করার পর, খুব ভালো লোক, ভালো আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সামনে, কিন্তু এখানে এই যে ক্যাম্পে গত রাত্রে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে, খাচ্ছে, দাচ্ছে, এরা যুদ্ধে যাচ্ছে না কেন? তখন উনি বলে যে, দেখো আসে, তুমি তো নতুন আসছো, তুমি এখনো জানো নাই, অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই, অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচানো, পাকিস্তান আরামে আসানোর জন্য এখানে থাকতেছে। মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য, কেউ যায় না। ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম, খুব একটা সাড়া পাইনি, 2-1জন পাইছি, সব পাইনি। তো
পলিটিক্যাল এলিমেন্ট ওখানে। আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার, আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল, এই জন্য আমি ওই দিন সফিউল্লাহ, খালেদ মোশাররফ, আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক, এদের সবার সাথে আমার ওদিন দেখা হয়। এমনকি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসেরের সাথে ওদিন দেখা হলো, ল্যাংড়া ঘোড়া উনিও। ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল। আমার বেশি কিছু, সেদিনই একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর, তারপর মাসিমপুর চলে গেলাম। আর যেই তোমার অরিজিনাল প্রশ্ন, কোনো রাজনৈতিক না, আমি ছিলাম ফ্রন্টে সম্মুখ যুদ্ধে, ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই। আর আমি জেড ফোর্সে ছিলাম, আমরা পুরাপুরি আমাদের সেনারাই ছিল। আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে, ওরা দে হ্যাভ অলরেডি বিন, মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে, আর সৈনিক হিসাবে আমি তাদেরকে যেতাম। মানে স্যার আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত 15 বছরের যে ইতিহাস, সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আর শেখ মুজিব আর শেখ পরিবার, এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনার মনে হয়েছে? ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন, ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম, হি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো, এই আর কি। কিন্তু সরাসরি ওনাকে, কিন্তু ওনার গলার আওয়াজ খুব মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন, পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি। একটু তোতলানো ভাব আছে আর কি, উত্তেজিত হয়ে গেলে আর কি। যাই হোক, সেটা হলো বেতার ঘরের কাহিনী, বেতারের কাহিনী অতটুকুই। তারপরে 12টার দিকে কারফিউ রিলিজ করা হলো, সেদিন শুক্রবার ছিল, জুমার দিন। জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো। আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড, এটা একটা দেখার, যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই, তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা, বয়স্করা, তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ একবার উল্লাসে ফেটে পড়েছে বাইরে। সারা মানে ঢাকা তখন, ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক, পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল বইতে উনি লিখেছেন, শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল, দুঃখজনক ভাবে হলেও সত্য, সেই মিছিলগুলো সব আনন্দের মিছিল। শারমিন আহমদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন, তাজউদ্দিন নেতা এবং পিতা, সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে, বাইরে যায় এসে ফেরত দিলে, আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা, আনন্দে মিছিল, আনন্দে মুজিবের হত্যার ব্যাপারে। তারপর শারমিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে, সে অনেক কিছু লিখেছে। তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা, মানুষের আনন্দ। আরেকটা জিনিস হলো, মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই, কারো মুখে মানে ইন্নালিল্লাহ শোনা যায় নাই। আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই। ইভেন হাসিনার নিজের কথা, যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু লিখেছেন, যে তার নিজের কথা 10-15 জন লোক ধরে এনে তার বাপের জানাজা করা হয়েছে। এটা হাসিনার কথা। আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন না এই জানাজা করতে, মানে ওই লাশ দেখতে নাকি 32 নম্বরে যেতে এই দিতে পক্ষে চান? আমি বলতে চাই, সরি কি হলো, ওকে, এই উপলক্ষে আমি একটু বলতে চাই। ওকে, আমাদের মধ্যে তখন ছিল, আমাদের সাথে ছিল 2টা ইউনিটের, মানে 2 ফিল্ড আর্টিলারি এবং 1 লান্সার, এই 2টা ইউনিট। লান্সার এবং আর্টিলারির লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না, 2 ইউনিটে সব মিলে হয়তো 250, মানে সব মিলে 400-500 লোক হবে ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসে নাই। এই 400-500 লোকদেরকে দিয়েই আমরা এটা করেছি। এখন
এই 400-500 লোকের মধ্যে যে টার্গেট 4টা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় ছিল, এরা ওখানেই ব্যস্ত ছিল। সারা বাংলাদেশে 400 লোক ছিল না, আর ঢাকা শহর চতুর্দিকে তারা ছিল না। আরেকটা মজার জিনিস হলো যে ট্যাঙ্কগুলা গেছে, এই ট্যাঙ্কগুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না, কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায়। মজার ব্যাপার হলো যে মোমেন্ট খালেদ মোশাররফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই, খালেদ মোশাররফ সাথে সাথে হাতে একটা স্লিপ লিখে দিল যে গোলা রিলিজ করো। খালেদ মোশাররফ ওয়াজ দি ফার্স্ট অফিসার টু রিঅ্যাক্ট পজিটিভলি টু দি কু, মানে পক্ষে। কিন্তু কিন্তু স্যার আওয়ামী লীগ তো এখন বলে যে খালেদ মোশাররফ হচ্ছে ওনাদের লোক, খালেদ মোশাররফের পরিবারও দেখি হাসিনার কাছ থেকে পুরস্কার টাকা পয়সা নেয়। এটা হলো চোর বালালে বুদ্ধি পালে। এখন কথা হলো ঘটনার পরে লোকে অনেক কাহিনী বানায়, যেমন 15ই আগস্টের পরে জাসদের লোকজন সবাই মনে করে আমরা এটা ঘটাইছি। আমরা একটা কথা আছে না, কোন একটা সাকসেসফুল স্টোরির পেছনে অনেক বাপ আছে, আর জনগণটা মানে আনসাকসেসফুল থিংয়ের কোনো বাপদাদা নাই, সেরকম কাহিনী সবাই বলে খালেদ মোশাররফ। তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই, ছোট ভাই রাশেদ মোশাররফ, সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার ময়মনসিংহে, তার এরিয়া থেকে। এবং খালেদ মোশাররফের মা, সেও মোটামুটি মনে হয় যারা আওয়ামী লীগ করতো স্যার সারা দেশেই তো তখন অলরেডি বাকশাল হয়েছে, বাকশাল প্রতিষ্ঠিত আছে। মানে এদের তখন প্রতিক্রিয়া কি ছিল? সাধারণ মানুষ নয় মিষ্টি খেলো, ঈদ মোবারক করলো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কারণ বাকশাল যদিও এটা একটা আওয়ামী লীগই। আমার মনে আছে কারো একজনের কাছে শুনেছি, মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল, মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করলেন। তখন উনি নাকি জবাব দেয়, আরে আওয়ামী লীগে আমার জন্ম, আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি? আওয়ামী লীগ যায় নাই, বাকশাল করি আর যাই করি আওয়ামী লীগই। এটা আসলে ঠিকই, ওই বাকশাল বলতে আপনার আওয়ামী লীগই। যাই হোক, আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে, খন্দকার মোশতাক, সেও একজন আওয়ামী লীগের দ্বিতীয় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার, সে এখন প্রেসিডেন্ট। আর একটা জিনিস দেখো, খন্দকার মোশতাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের, কেউ বাইরের কেউ নাই। আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই, কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই, তারা দেশকে উদ্ধার করার জন্য, রক্ষার করার জন্য কুটা করেছে, করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, মানে খন্দকার মোশতাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে। এরা সবাই কিন্তু আওয়ামী লীগে ছিল, এরা কেউ ছিল না। অতএব তাদের পাল্টা কোনো সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোকও কোনো কুশব্দ বাইরে শোনা যায়, সবাই দেখা গেছে আনন্দ। কেউ মানে কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার, সে তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক করেছে, মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার কি বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, খেতাব দেওয়া হয়েছে, তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনাল সে নাকি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখানে চলে যায়। সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর, সুজন she was the Director General of উবান সিং। সে এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরে মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। মানে এই যে কাদের সিদ্দিকের যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল।
কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো, যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী। যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন এবং তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্যতা? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি। কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদিরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর, মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, অনেক রেখে দিছে। এসব নিয়ে অনেক, মানে অন্য বাহিনীরা করতে পারে। তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়্যালটি ছিল শেখ মুজিবের প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাইগে গেছে, সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। হি ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারীদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী, ভেরি আনফরচুনেট। বাংলাদেশে রটো বলে কোনো কিছু নাই, ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই। এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ, পরিস্থিতিটা অনেকটা এরকম। তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশি দিন থাকে না, থাকবেও না। আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেব। এটা ওনাকে দিয়ে যদি দেই, তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা যদি একটু চিন্তা করেন, ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন। বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা, যেটাই বলেন, অনেক কিছু করেছেন। এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে, মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি। আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে, পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন, সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, বিবি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও, মানে ভাব মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি, মার খাওয়া, এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না, তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর, বাটপার, ডাকাত, তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে, মানে বেশিরভাগ চোর, বাটপার, এই একটু উচ্ছৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া,
এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন, যে বলবেন যে আমি এটা দেখা করিনি, করতে পারবেন না। কেন করেছিলেন, কোন পরিস্থিতিতে? কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমরা কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটার হইলো, যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন ওইটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসাদের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তা আমি চিন্তা করেছি খামাখা ওর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে, এইটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, লিঙ্কটিং দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কথায় কথায় একে ওকে ট্যাগ লাগায় দেয়। ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের বলছি নাকি, কারণ খালেদা জিয়াকে বলছি, ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে মির্জা আব্বাসকে তো আমরা রয়ের লোক বলি নাই। ওই গোয়ারশর চন্দ্র রায়, তারে রয়ের লোক বলি, এরে বলছি। ফখরুলের বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কই বলি না তো? ওই শামা ওবায়দরে বলছি। এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে। সবাইরে তো বলি না, আপনারও তো বলি নেই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছে তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নাই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয়নি। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশের যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, 2 পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিছু বিবরণ দিয়ে এসে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে। উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বসে আমরা পরে করব। অ্যান্ড ইটস বিন 10 মান্থস। এই 10 মাসের মধ্যে আমি সময় পান না। আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসে আপনার অভিযোগ নাই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় আনলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি। এটা মানুষ খাবে। তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার,
ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলায় যাইতে চায় না, আমার সাথে ঝামেলায় গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে ওই গোলাম ময়লা রনির মতো হারায় যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমারে নিয়া যা মনে চায় আমাদের সবাই, আমি কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদেরকে যা মনে চায় তাই বলল। এখন সে এই ঝুঁকিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বলল, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক সরোয়ার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল ওই যে তারেক, এও হঠাৎ করে এসে বলল, এরা তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে? ধরেন বিএনপির সাথে যদি মিলে, বিএনপি বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওইটারে বলবে ভাই তোমারে আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারেকে তো দিবে না, কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ওর একক একটা পাবে না। নূর হয়তো একটা পাইতে পারে, ওরা ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি। তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন। সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন। কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল। আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে হওয়ার পরে, তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে। সে কথাগুলো আগে শুনি, তারপরে আমরা পরে আলোচনায় যাই। আচ্ছা, এই যে বক্তব্যটা সে দিয়েছে, এই বক্তব্যটা আপনারা শুনলেন। এই বক্তব্যটার কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি, এটা হয়তো আপনারা কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে। আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে। ও আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি কার। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যায়। এবার আপনারা বলেন, তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় ভিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়? আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়, আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয়, এই নিচে নেমে আয় আমার ভাইরে। তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা
টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে হচ্ছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন। জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি ই করতেন। বক্তব্যের শেষে আবার আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান। এটাও আপনার বাপেরে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে তোরে জয় বাংলা বলাইছে, আর পায়ে ধরেও মাপছে, বলছে এটা দুইটা বলতেও না, তোর বাপেরে ডিম টিম দিব কিছু একটা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নিবে, মারধর করবে, এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, দুইজন মানুষ, আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা, এরে পিপি নূর। শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না, এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো, এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমনে হলো? তুই কেমনে বুঝলি যে তোর, আর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায়, তোর মার এই বয়সে, ওর বয়স তো এখন ৭৪ বছর বয়স, তুই এখন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো? বললো এই যে নাটকগুলি, তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন। সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন। সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন, কি হয়েছিল, কেন এত কিছু করেছিলেন। আমরা যেটা বলতে চাই, অ্যালার্মিং যেটা, আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার। যেটা অ্যালার্মিং, এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে, এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি। এই দেশের সেই ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে, ছিল, এরা থাকবেও, এদের কার্যক্রম এরা চালাই যাবে। এই যে ২ দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার, তিনার মুক্তির পরে দেখবেন ওই যে ৩-৪ জন লোকজন নিয়ে তারপরে বাম এসে, সংস্কৃতি কর্মী এসে, শিবিরের ভাইদের বলবো পাঁচড়া উদাম কইরা লাল বানায় দেবেন। যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম, এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে, এই নিকট অতীতে এই পর্যন্ত এই পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই, যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এটার বিরুদ্ধে যারা যারা কথা বলছে, এখন যারা এই মাঠ গরম করার চেষ্টা করছে, সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে। তারা টাকা দেয়, এই যে সচিবালয়ে দেখেন ভাই, পাশার মধ্যে লাত্তিতে বার করে দেন সচিবালয়, চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে, সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে। আরে ভাই, যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না, হঠাৎ করে এসে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি, এটা কেন দিলে, এটার পেছনে আমার মনে হয় দেখা উচিত। তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ ছাড়া, এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি, জামায়াত ইসলাম, ছাত্রদল সবারই মাঠে থাকা উচিত, খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত। যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়ে শেষ করি ভাই। আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি, ভিপি নূর আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে, আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো। অনেক টাকার মালিক হইতে পারেন নাই, অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই। আপনার এক সময় টাকা পয়সা ছিল না, আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই, তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই। বিকাশ নূর এখন কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশের পক্ষে কথা বলতেন,
ভাই আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয়, আমারে মানুষ সাহায্য তুইলা তারপরে আমার সেই সমস্যার সমাধান করতে হয়, আমার চাই একটু কষ্ট থাকবে না। আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না, এই যে কথা বলছি না, এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা, খুব সমস্যা হয় মাঝে মধ্যে, ওই রুম থেকে বের হইতে পারে না আমি ভিডিও তৈরি করার সময়, একদম আক্ষেপ নাই। ছোট বাসায় আছি, আলিশান জীবনযাপন করি না, সমস্যা নেই তো। ধরেন এই চেয়ে একটু ভালো বাসায় থাকতে পারতাম। আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পারি, আল্লাহ সেই সুযোগ দিয়েছে। ভাই একটা পানি গেলার শক্তি নেই, বহুত হাসপাতালে যেয়ে খোঁজ নেন, বহু মানুষ পানিটা গিলতে পারে না, স্যালাইন দিয়া তারপরে পেটের ভেতরে খাবার দেয়। আচ্ছা না, আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না, এই খাইতে পারবা না, পারে না। সব দিনে 2 বেলা খাইতে হবে, এতটুকু সবজি খাবা, এতটুকু রুটি খাবা, খায়া শেষ, আর কিছু খাইতে পারবা না। কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে? যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার, একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখে। আর কি লাগবে? সচ্ছল চলাফেরা খাইতে পারলেই হলো। আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয়, শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে। আপনারা চাইলে এটা করতে পারতেন। অনুরোধ, যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয়, আপনাদের ওইখানের কিছু ফলোয়ার টলোয়ার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয়, মানে ট নিয়া এটা নিয়া দেশের বিরুদ্ধে যায় না, কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিট্রে করেন। এই গত 15 বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল, আমরা এটা ভুলে যাইনি। মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন, দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন, এখন দেশপ্রেম মারান, 71-এর রাজাকার টিয়ে দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন। এত দেশপ্রেম কই ছিল আপনার? তোর বাপ যে বলছিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ 71-এ, তোর বাপেদের বিরুদ্ধে মিছিল করছিলি বাংলাদেশে, এই মুখগুলি খুঁজে বার করেন, একটাও করে নাই। এখন মাঠ গরম করতে চায়, আওয়ামী লীগের নামে তো আসতে পারে না, এই মুক্তিযোদ্ধা বালছাল এগুলির নাম দিয়া মাঠে এসা কি পাবেন না, কেদানি দিয়া একদম পাশার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে। আল্লাহ হাফেজ। এই প্রেক্ষিতে আমি একটু জিয়াউর রহমানের ব্যাপারে একটু দু কথা বলতে চাই। যে এর আগে আমি জানি কর্নেল রশিদ, কর্নেল ডালিম জিয়াউর রহমান ব্যাপার বলেছেন, তারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেছেন পেয়েছেন সেভাবে বলেছেন। আমি জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পেয়েছি সেটা আমি বলতে চাই। জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় মানে আগে ছিল পিএমএতে পরিচয় ছিল না, জানতাম চিনতাম, কিন্তু আসল পরিচয় আমার জিয়াউর রহমান হয় যুদ্ধক্ষেত্রে। উনি প্রায় প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, হয় ওনার হেডকোয়ার্টারে নয় আমার যুদ্ধক্ষেত্রে। আমার প্রথম অপারেশনের পরে বড়লেখাতে এত সাকসেস হচ্ছে, পরের দিন উনি ক্যাপ্টেন ওলি সহ আইসা হি হাগ মি এন্ড হি সেড ইউ ক্রিয়েটেড হিস্ট্রি ইন আওয়ার লিবারেশন ওয়ার। জিয়াউর রহমানের কথা, উনি সবার সাথে হাত মিলে গেলেন। এবং আমার যে সহকারী যে ইন্ডিয়ান একটা আর্টিলারি ইউনিট ছিল, একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, নাম আমার এখন মনে আলু আলিয়া কিছু সর্দারজি, সেও আসলেন খুশি যে তার ইউনিটের মানে লোকজনের সহযোগিতা আমরা এরকম একটা সাকসেস করতে পেরেছি। সবাই কনগ্রাচুলেশন করলো। তারপরে থেকে তো আমরা যুদ্ধ করে করে মানে আমি যেটা বলতে, জিয়াউর রহমানকে আমি তখন থেকে চিনি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান যখন কুমিল্লার কমান্ডান্ট, সেখানেও দেখা করতাম। ঢাকায় যখন বারবার ওনার সাথে আমার দেখা হইতো, আমি বিকজ আই ডেভেলপড এ ক্লোজ রিলেশনশিপ উইথ জিয়াউর রহমান। এবং কেন জানি যুদ্ধের থেকে আমি দেখলাম জিয়াউর রহমান হি ডেভেলপড লাইকিং ফর মি ফর হোয়াট এভার রিজন। এই জন্যে উনিও মাঝে মধ্যে আমার ক্যাম্পে আসতেন, কথা বলতেন, ট্রেনিং দেখতেন, আলোচনা করতেন। যদিও জিয়াউর রহমান কিন্তু একটু রিজার্ভ মানুষ, কথাটা কম বলেন, কিন্তু হি ওপেনড আপ উইথ মি এট ওয়ান স্টেজ। আই ইভেন ডিসকাসড আওয়ার ওয়ার থিংস। যদিও আমি ক্যাপ্টেন, উনি কর্নেল, ইজ মাই কমান্ডার, আই এম এ স্মল অফিসার। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছিলাম ওনার ফ্যামিলির ব্যাপার, স্যার ওয়ার ইজ ইউর ফ্যামিলি, আই ডোন্ট নো, হি ডিডন্ট সে এনিথিং। তবে ওই কথা বলার সাথে আমি দেখতে পারলাম যে ওনার চোখ ভিজে গেছে। অবভিয়াসলি হি ডিডন্ট ওয়ান্ট টু ডিসকাস ফাদার হোয়াট ইজ হ্যাপনিং। আর আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে, জিয়াউর রহমান
পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করেছে। আরে ভাই, বা পাকিস্তানের স্পাই হয়ে কাজ করলে সে তার 8 বেঙ্গলে যখন সে বিদ্রোহ ঘোষণা করে, সে পাকিস্তানি কর্নেল চাঞ্জুয়া টাঞ্জুয়া অন্যান্যদেরকে কলার ধরে টানে আনা কেন বন্দি করলো? সে কে পাকিস্তানি স্পাই হিসেবে সেসব করছে? সব আছে বাজে কথা, এসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে। কেউ তো আবার বলে, শেখ সেলিম না কেউ বলে যে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই। লুক এট ইট। মানে এরা কি পাগল না মাথা খারাপ? যুদ্ধ করছে স্যার শেখ হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল 71-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওই দিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আর একজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আর কি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলা জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব 2 লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে 30 লাখ এবং 2 লাখ, এই ব্যাপারও 30 লাখ এবং 2 লাখের ব্যাপারে আমি দুই একটা মানে উদ্ধৃতি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে 50,000 থেকে 1 লক্ষ, সরি 50,000 থেকে মানে 1 লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে যে এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে 25,000 থেকে 500,000। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে 15 লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে 26,000। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় তো 25,000, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, 1 মিনিট, জাস্ট মোমেন্ট। আমি একটু দু একটা এস্টিমেট তখনকার দিনে। স্যার আপনারা তো আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে? এরকম বিচার টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম, যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে 2-1 বার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই। যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনায় কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে 8 তারিখে 8 ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী, তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে, আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে এরকম কোনো মানে বলিনি স্যার। আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি, পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? নারীদেরকে ধরে ধরে তারপরে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা, তারপরে মুক্তিযুদ্ধ, এগুলা আজগুবি কাহিনী। এগুলো আমার মনে হয় না এগুলো কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে, অন্য কোথাও হতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না, আমার নজরে এরকম আসে না। যেটা বলে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পোস্ট কমিটিক্যাল। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয় নাই, অত আমি জানতে পারিনি আর কি।
তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই, তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকা গেল, আমি যখন এই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম, তারপরে ইভেন বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমি সবসময় দেশে দেশে গেলে ওনার সাথে আমার দেখা হইতো। লাস্ট ওনার সাথে আমার দেখা হয় 1980 এপ্রিলে, ওনার মৃত্যুর 1 বছর আগে। হ্যাঁ, এপ্রিলে দেখা হয়। আমি একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি, তখন আমি সৌদি আরবের পক্ষ থেকে। যাই হোক, সে লম্বা কথা আমি এখন বলতে চাই না। তারপরে উনি আমাকে বললেন যে আমি আসবো শীঘ্রই জেদ্দাতে। তখন আমি জেদ্দাতে আসবো, তখন তোমার সাথে আবার দেখা হবে। তা আমি বললাম যে না স্যার, আমার বদলি হয়ে গেছে কেনিয়াতে, আমি চলে যাচ্ছি। কেন, তুমি কেনিয়াতে গেলেও আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো, কারণ উনি ওআইসি ইসলামিক অর্গানাইজেশনের মানে ইয়েতে ওটাতে মানে সামিটে উনি যাওয়ার জন্য যাচ্ছে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। যাই হোক, ওখানে পরে আর আনা হয় নাই, মানে ফরেন মিনিস্ট্রি আনে নাই আমাকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিটিং উইথ জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বই তো জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে, মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি মানে আমার নিজের কথা বলছি, জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরেই জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডর মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলা সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15ই আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পর বলছে 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল, একটা এগ্রিমেন্ট হয়েছিল। তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে এসেছে তাদেরকে ফেরত আনা। এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন, কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে নাই। উনি অঙ্গীকার দিয়েছে। কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই। এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে উনি স্লোলি রিঅর্গানাইজ দ্য হোল থিং। তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে পরিবর্তন করেছেন। আমি তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen Ziaur Rahman. And তোমার প্রশ্ন হলো বিএনপি, এটা বড়ই আফসোসের ব্যাপার যে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি is a creation, is a মানে ফল হলো 15ই আগস্টের। আর সেই বিএনপি 15ই আগস্টকে স্বীকার করতে চায় না। তারা মোটামুটি they think they ignore totally. They have nothing to do with it's মানে 15ই আগস্ট। It is in a kind of তুমি নিজের পিতৃত্বকে অস্বীকার করা, এটাই বড় আফসোসের ব্যাপার। এখন বর্তমান যে নেতৃত্ব আছে, সেই তারেক জিয়া হোক, ইভেন বেগম জিয়া, অথবা বেগম জিয়া obviously I don't think she matter anymore. She is sick and I doubt if she can ever come back to politics. তারপরে
মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই। জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জিয়াউর রহমানের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল থেকে সরে আসছে। আমি জিয়াউর রহমানের দুইটা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে, আমি একটা বলি। একটা কথা, জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা হয় ইয়েতে মানে সৌদি আরবে, উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ 1977। উনি বলেছেন, তোমরা যা করেছো তো বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু জিয়াউর রহমান আমাকে বলেছেন, তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এবং আরেকটা জিনিস বলেছে, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট, বাট গিভ মি টাইম, ইট উইল টেক টাইম। কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন, অবভিয়াসলি ব্যুরোক্রেটিক সিভিলিয়ানরা আমাদের এগেনস্টে, তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন। কিন্তু উনি বললেন, নিশ্চিত থাকো আমি করব, বাট একটু সময় লাগবে, একটু তাড়াহুড়া করো না। উনি আবার এটাও বললেন, তোমাদের অনেকে মনে করেন আমি একটা মানে কলমের খোঁচা সব উল্টায় দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই, তোমাদের পজিশন রিহ্যাবিলিটেট করতে। কিন্তু আমাদের মধ্যে কিছু অসহিষ্ণু, যেমন রশিদ ফারুক ওরা ছিলেন, ওরা দেশে যাবার বিভিন্ন কৌটু করায় গন্ডগোল করে তারা জিয়াউর রহমানকে লাগাই দিয়ে জিয়াউর তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। ডালিম হয়তো কিছু করতে পারে, আমি তো অত ডিটেল জানি না। অর্থাৎ আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানায়, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটারঅল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো, যেতে হলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। দুইটা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যা। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে। এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালোস। তো এই দুটার কোনোটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে। নাকচ করে দেওয়া 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলায়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে, শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা তো আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল, এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো, জি জি obviously it was a বিপ্লব, it was not a হত্যাকাণ্ড। হাসিনা ওটাকে হত্যাকাণ্ড বানাইছে। যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট, আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। এটা আগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়। এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি, মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করা, 44 বছরের ইতিহাসে যা করেছে এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো, সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো। যেটা তাজউদ্দিন আহমেদ স্যার এটা নিজে বলে গিয়েছিলেন, এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা, যে আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে, তার কয়েকদিন আগে বলে গিয়েছেন। এক্স্যাক্টলি এরকম। কারণ যেইভাবে দেশটা চলতেছিল, তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো, সেই মুজিবের 44 মাসের রাজত্বে দেশে যেভাবে এইভাবে কিছুতেই চলতে পারে না। একদিন আগে বা পরে এটার একটা ভিড় হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো, দেশের অবস্থা তো আরো যে কি মানে ভীষণ আকার ধারণ করতো। এটা MM আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর
1991 লিখে গিয়েছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে, ইভেন হাসিনা, যে আমি দেখেছি ইত্তেফাক একটা নিউজ করা হইতো, আগে ভয় দেখানো হইতো, নানান প্রলোভন দেখানো হইতো, এভাবে করা হতো, এখন সেই অবস্থা নাই। ওই আমাদেরকে এখনো আত্মস্বীকৃত খুনি বলে বলা হয়। আমি তো এটা আমার এই বইতে শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখেছি যে রাশেদ চৌধুরী কি খুনি না হিরো। ওটাতে যারা এই বই বাংলাদেশে পাওয়া যায়, এই বই পড়েন, এই বইতে শেষের দিকে আমি লিখেছি, বলেছি যে হাসিনা যদি প্রমাণ করতে পারে আমি কখন কোথায় মুজিবকে খুন করে কার কাছে স্বীকৃতি দিয়েছি, আমি স্বেচ্ছা হাসি হাসি করে মানে ফাঁসি কাজটা যাব। দিয়েছেন, তাদের সমস্যা কি স্যার? দিয়েছেন, তাদের সমস্যা, বিপ্লবে অংশ নিয়েছেন, তো সমস্যা কোথায়? ইয়েস, যাই হোক, এটাই এই জন্য আমি বলি দুইটা কাজে আমি গর্বিত, 71-এর মুক্তিযুদ্ধ আর 15ই আগস্টের। দেশকে আমরা উদ্ধার করেছি, সে অন্য লোকে যা কিছু ভাবুক আর না ভাবুক, এটাকে দেশকে আমরা একটা অধপতন থেকে উদ্ধার করেছি, জাতিকে উদ্ধার করছি, রক্ষা করেছি। তারপরে হাসিনা কি করেছে সেটা তো লোকে। জি, জনাব রাশেদ চৌধুরী, আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এবং আপনারা যারা জীবিত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে আমাদের সম্মান, শ্রদ্ধা। আমি জানি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো, আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব। আমার যতটুকু পর্যন্ত যাদের সাথে কথা হয়, আমি বিএনপি জামাত তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন করা হয়। আমি প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের এই লাইভটা প্রায় 2 ঘন্টা 40 মিনিট চলছে। আপনি জি, আমি একটু চশমা খুলে, আমার একটু গ্লেয়ার একটু, যাই হোক, ওকে, হ্যাঁ বলো। জি, তো আমরা প্রায় 2 ঘন্টা 40 মিনিট এই লাইভটা দেখলাম। আমি, আপনারা দেখেছেন যে আমরা এই বক্তব্যগুলো যখন শুনছিলাম, আমি খুব উনাকে বলার জন্য সুযোগই দিচ্ছিলাম, খুব বেশি ইন্টারাপ্ট করছিলাম না, কারণ তিনি হিস্ট্রির অংশ না, তিনি নিজেই ইতিহাস। আমাদের দেশের উনি যেই কথাগুলো বলছে সেইটাই ইতিহাস। অতএব আপনাদের এই জিনিসগুলো জানা উচিত। একটু সময় হলো, যারা শুরু থেকে দেখেন নাই বা আদৌ দেখতে পারেনি, তারা অবশ্যই দেখবেন। আপনার যারা দেখেনি তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে যেই ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে, একটা দেশের জন্মের ইতিহাস যদি নাকি মিথ্যা শেখানো হয়, তাহলে সেই জাতির ভাগ্যে কখনোই কোনো সুদিন ফিরে আসার সুযোগ নাই। যে কথাগুলি উনি বললেন, আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই, আমার বিশ্বাস শেখ হাসিনা নিজেও এই লাইভ দেখছেন, আগের লাইভেও তিনি ছিলেন। তো ম্যাডাম, আপনার দলবল যারা আছে, আপনার দলবল নিশ্চয়ই রাশেদ চৌধুরীর মতো দেখতে কোনো মানুষকে পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কালকে হয়তো বলবেন এটা হচ্ছে ভুয়া রাশেদ চৌধুরী। তো ভুয়া রাশেদ চৌধুরী কি আসল রাশেদ চৌধুরী, সেটা আমার ধারণা যে ওই শেখ পরিবারের 2-1 জন এনে ওনার সামনে দাঁড় করায় দেন, তখন টের পাবেন। আচ্ছা ইলিয়াস, তুমি এর আগে আমার একটা ভিডিও দেখাইছিলা যে আমার উপরে বানাইছিল, ওই ভিডিওটা দেখাও নাই? ইয়েতে ভিডিওটা দেখাতে পারলে না? এটাতে আমি যে বইপত্র লিখেছি, আমার বিভিন্ন আপনার ভিডিও গিয়েছে আমার ওই যে আগের, আমার ঠিক ইউটিউব চ্যানেলে আগের ভিডিওটাতেই সেটা দেখানো হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে তুমি উল্লেখ করেছো যে হয়তো শেখ হাসিনা নিজে দেখতেছে, সে তো আমাদেরকে সে খুনি বলেছে, কিন্তু আমি বলছি ওই যে বিপ্লবকে সে একটা খুন বানাই দিল। এবং এইটা কেউ প্রশ্ন করে না এতদিন যে 15ই আগস্ট কেন ঘটলো, কিভাবে ঘটলো, 15ই আগস্ট যে কি ঘটেছে এটা নিয়েই সবার চিন্তা। ওই যে তার আগে শেখ মুজিবের বিভিন্ন বাহিনী, রক্ষী বাহিনী দিয়ে যেসব লোকজন হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেসব রাহাজানি ঘটেছে, এগুলার কাহিনী কেউ বলে নাই। আরেকটা জিনিস, মানে বিচারের সময় দুইটা কাহিনীকে মানে মানুষের সামনে হাজির করা হয়েছে। একটা হলো তুমি উল্লেখ করেছো 9-10 বছরের ছেলে রাসেলকে মানে মানে করে খুন করা হয়েছে সামনে, অন্যরা সামনে। আরেকটা হলো নাকি সুলতানা নাকি প্রেগনেন্ট ছিল, শেখ মিসেস কামাল, হতে পারে, তবে তার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি কি ধরা পড়তে পারে? এসব কাহিনীগুলা মানে উদ্রেক করা হয়েছে 1 মাসে, মানে একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য, ড্রামাটাইজ করার জন্য। এগুলার কোনো সত্যতা নাই। সত্যতা থাকুক বা না থাকুক, তবু আমি বলি তার আগে শেখ মুজিবের